নমস্কার। বিশ্বের সকল ভক্তগণের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। সাকারে নিরাকারে সর্বাধারে যে যেখানে রয়েছেন সকলেই আমার প্রণাম গ্রহণ করুন। আলোচ্য বিষয়, একজন ভক্ত জিজ্ঞাসা করে জানতে চাইলেন, সরকার মশাই, বটিকা কি মূলত ব্যাসের স্ত্রী? যদি সেই প্রসঙ্গে বলতে হয়, একদিন ভোলানাথকে ডেকে সতী জিজ্ঞাসা করলেন, হে মহেশ্বর, তোমার অমূল্য যোগ তত্ত্ব আমি শুনতে চাই। ভোলানাথ করলেন বর্ণনা। নির্জন স্থান না হলে এই তত্ত্ব বলা যাবে না। যদি সেই তত্ত্বই শুনতে হয়, কথা হবে, তুমি আমার সঙ্গে যোগাসন পর্বতে যাবে। দেবী বললেন, তথাস্তু। যোগাসন পর্বতে স্বয়ং ভোলানাথ এবং পার্বতী উভয়েই অবস্থান করেছে পাশাপাশি। ভোলানাথ আদেশ দিলেন অক্ষয় ত্রিশূলকে, যে ত্রিশূল তুমি এই সমস্ত অঞ্চল প্রাণীকুল শূন্য করে দাও। অক্ষয় ত্রিশূল নির্দেশ অনুসারে সমস্ত এলাকার প্রাণীকুলকে দূরীভূত করলেন। কিন্তু যে গাছের তলায় ভোলানাথ যোগতত্ত্ব বলবার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ওই গাছের ডালে একটা শুক পাখি বাসা বেঁধে তার মধ্যে একটা ডিম পেড়ে রেখেছিল। ভোলানাথ যখন যোগতত্ত্ব শুরু করলেন, বলতে বলতে শুক পাখির ডিমটা ফেটে গিয়ে তখন ওই বাচ্চা অবস্থায় শুক পাখি যোগের শক্তি সঞ্চয় করতে লাগলেন। এদিকে মহেশ্বরের কথার সঙ্গে সঙ্গে সতী সায় দিচ্ছিলেন। হঠাৎ যোগের ঘরে যোগেশ্বর যোগতত্ত্ব বলছে আর পার্বতী ঘুমিয়ে গেছে। পাখি এত শক্তি পেয়েছে, মনে মনে চিন্তা করছে, এতক্ষণ পার্বতী সায় দিচ্ছিলেন, ভোলানাথ তত্ত্ব বলছিলেন, যদি এখনই তত্ত্ব বলা বন্ধ হয়ে যায়, আমার বাকি তত্ত্বটা আর শোনা হবে না। তাই যোগের শক্তিতেই পাখি পার্বতীর কণ্ঠস্বর নকল করে সায় দিতে আরম্ভ করলেন। বলতে বলতে যোগেশ্বর ভোলানাথের যোগতত্ত্ব বলা শেষ হয়ে গেল। ভোলানাথ চোখ খুলে দেখলেন, তাই দেবী ঘুমন্ত। ভাবতে লাগলেন, তাহলে আমি যে যোগতত্ত্ব বললাম, সেই যোগতত্ত্ব কে শ্রবণ করল? বিরু পাখি ঊর্ধ্বে মেলে আঁখি দেখলেন গাছের ডালে একটা শুক পাখি। ভোলানাথ চিন্তা করলেন, এই পাখিটাই এই অমূল্য যোগতত্ত্ব শুনেছে। যদি একে মানব কুলে পাঠানো যায়, তাহলে মানবের বিশেষ কল্যাণ হবে। তাই অক্ষয় ত্রিশূলকে ভোলানাথ আদেশ দিলেন, ত্রিশূল ওই পাখিটাকে মৃত অথবা জীবিত ধরে এনে আমার কাছে দাও। ভোলানাথ জানেন যে যে শক্তি পাখি পেয়েছে তাতে অক্ষয় ত্রিশূল
পাখিটাকে ধরতে পারবে না। তাই আদেশ পাওয়া মাত্র ত্রিশূল পাখিটাকে ধাওয়া করলে পাখিও বুঝতে পেরে আকাশ আঙ্গিনায় উঠতে থাকলেন। ত্রিশূলের গতি যত বাড়ে পাখির গতি তার চাইতে অধিক হয়। কিন্তু পাখি উঠতে উঠতে ভাবলেন, কত সময় উড়ে বেড়াবো, বিশ্রামের তো প্রয়োজন আছে। তো সেই মুহূর্তে পাখি চিন্তা করলেন কোথায় বিশ্রাম করা যায়। তখন একটা সরোবরে বটিকা ঋতুস্নান করে দাঁড়িয়ে আছে। পাখি সুযোগ পেয়ে বটিকার গর্ভে প্রবেশ করলেন। তার এই পঞ্চভূতের দেহটা ছেড়ে দিয়ে সূক্ষ্ম আত্মায় বটিকার গর্ভে যখন প্রবেশ করলেন, পাখি ভাবলেন, বাহ, তাহলে আমি আর এই মায়ার জগতে জন্মগ্রহণ করব না, কারণ মায়ার জগতে গেলে আমাকে আবার মায়া জালে জড়াতে হবে। চুপ করে আছে। আস্তে আস্তে বটিকার গর্ভ প্রকাশ হচ্ছে। তো যখন বটিকার গর্ভটা আস্তে আস্তে একটু বেড়ে উঠল, প্রকাশ হয়ে গেল, তখন আশেপাশে যত ঋষিবর্গ ছিল তারা দেখে চিন্তা করলো, এই মেয়েটার এত বড় সর্বনাশ কে করল। সকলেই আলোচনা করলো এবং তার মধ্যে সিদ্ধান্ত হলো, কেউ কেউ বললেন যে এই মেয়েটি যেখানে বসবাস করে তার পাশেই ব্যাসদেব থাকে, নিশ্চয়ই এটা ব্যাসদেবের কোনো কাজ। তাই সমস্ত ঋষিকুল থেকে ব্যাসের প্রতি চাপ সৃষ্টি করলেন যে তুমি এই মেয়েটাকে এত বড় ক্ষতি করেছ, তাহলে তুমি একে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দাও। ব্যাসদেব ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে এর গর্ভে একজন মহামানব অবস্থান করছে। তাই ব্যাসদেব স্বীকার করে নিলেন বটিকাকে স্ত্রী রূপে, তাকে মর্যাদা সহ তার কাছে রেখে দিলেন। এইটাই হচ্ছে মূলত বটিকার ঘটনা। কিন্তু আগের থেকে আমাদের যে বিবাহ প্রথা বিশেষভাবে সামাজিকভাবে হয়, ব্রাহ্মণ অগ্নিকে সাক্ষী করে, আবার কোথাও আমরা দেখি গান্ধর্ব মতে হয়, অর্থাৎ কোনো রাজপুত্র তারা ভ্রমণে বেরিয়েছে, কোনো পুষ্প উদ্যানে কোনো যুবতীকে দর্শন করে ভালো লাগলো, মনে মনে উভয়কে চাইছে, এই ভালোবাসার মধ্যে দিয়ে তারা বনফুলের মালা পরিয়েই গান্ধর্ব মতে দাম্পত্য জীবনে প্রবেশ করে। আবার আগে এমনও কিছু রীতি ছিল, কোনো পুরুষ যদি কোনো যুবতীর হাত ধরত তাহলে এটা এক ধরনের বিবাহ প্রথা, তাকে বলা হয় পানি গ্রহণ করা। এই গান্ধর্ব মত, সামাজিক মত এবং যেটা পানি গ্রহণ করা, এরকম কোনো নিয়মের মধ্যে দিয়ে বটিকার সঙ্গে ব্যাসের বিবাহ হয় নাই। নমস্কার।